রঞ্জনদা, এই তো তোরই খোঁজ করছিলাম তো। আমি তোর কাছে যাচ্ছিলাম, জরুরি কতগুলো কথা আছে। তোমার সঙ্গে আমার খুব একটা খুব দরকারি কথা আছে। বল। না, এখানে বলা যাবে না, তুমি এদিকে এসো। আমার চাকরিটা মনে হয় গেল রঞ্জনদা। এখানে এসেছিল। অভিজিৎ দা? হ্যাঁ, আমাকে নানা রকম প্রশ্ন করছে যে আমি কখন মন্দিরাদের সঙ্গে দেখা করছি, কখন তোমার সঙ্গে দেখা করছি, কখন গণেশকে নিয়ে হসপিটালে যাচ্ছি, এইসব আর কি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না। তোকে বেশি দিন এখানে পড়ে থাকতে হবে না। মন্দির একটা নতুন হোম করছে, তোকে নিয়ে যাবো সেখানে। মন্দিরাদি হোম করছে? কোথায়? গড়িয়ার কাছে। ওর মামার একটা পরিত্যক্ত বাগান বাড়ি আছে সেখানে। তুই চিন্তা করিস না। আমি কিন্তু রঞ্জনদা, এই বাচ্চাগুলো, এদের তো মায়ায় পড়ে গেছে, এদেরকে ফেলে। আমি বুঝতে পারছি, মন্দিরের এদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে। আর সব থেকে বড় কথা, বাচ্চাগুলো এখানে সেফও নয়। যে কোনো মুহূর্তে গণেশ মান্নার মতো ওদেরকে কিডন্যাপ করা হতে পারে, তারপর যে কোনো একটা ইম্পর্টেন্ট অঙ্গ কেটে নিয়ে ওদেরকে। রাইট ইউ আর। আমি তো সেজন্যই তোমাকে বলছি, দেখো। চিন্তা করিস না, মন্দিরা ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমরা তো সেই জন্যই হোমটা করছি। তাহলেও সোমনাথ, একটা প্রবলেম থেকে যাচ্ছে। কিসের প্রবলেম? দেখ, এই বাচ্চাগুলোর বাবা মা কিংবা এদের লিগ্যাল গার্জেন, তাদের কনসেন্ট না নিয়ে আমরা যদি বাচ্চাগুলোকে নতুন হোমে ট্রান্সফার করি, অভিজিৎদা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। না না, এখানেই তো তুমি ভুলটা করছো। এদের তো কোনো গার্জিয়ানই নেই। এরা তো সব অনাথ। এদেরকে তো পাড়া প্রতিবেশীরা এখানে দিয়ে গেছে। কি বলছিস? মানে এই বাচ্চাগুলো কেউ কখনো কোনো খোঁজ করেনি? না, কে যেচে সমস্যা ঘাড়ে নিতে যাবে বলো তো? গ্রেট। তার মানে তুই বলছিস যে বাচ্চাগুলোকে নতুন হোমে ট্রান্সফার করলে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম না। একটা প্রবলেম হতে পারে, অভিজিৎ দা একটা ঝামেলা করতে পারে। অভিজিৎদা? আচ্ছা, তার মানে তুই বলছিস যে বাচ্চাগুলোকে যদি আমরা বলি, ওরা আমাদের সঙ্গে যেতে রাজি হবে। অভিজিতের সমস্যাটা তৈরি করতে পারে। কিভাবে জানিস? ও হয়তো থানায় পয়সা খাওয়ালো কিংবা গুন্ডা লেলিয়ে দিল। রঞ্জনদা, আমাদের যা কিছু করতে হবে না, চুপি চুপি করতে হবে। অভিজিৎ দা যেন কিছুতেই জানতে না পারে। তা তো বুঝলাম, কিন্তু মাখন, ওর চোখ এড়াবি কি করে? এই মাখনটাই তো সব থেকে বড় সমস্যা। ওকে যে কি করে এড়াই। আচ্ছা আচ্ছা সোমনাথ, হ্যাঁ বলো। আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি থানায় যাই, ঠিক আছে? থানায় যদি গিয়ে আমি কোনো রকম লিগ্যাল হেল্প পাই, তাহলে কোনো সমস্যা থাকছে না। কিন্তু আবার কিন্তু কি রঞ্জনদা, একবার বাচ্চাগুলোকে মন্দিরাদের হোমে নিয়ে গিয়ে তুলতে পারলে তো আর কোনো সমস্যাই থাকছে না। আছে আছে সমস্যা আছে সোমনাথ। যে বাচ্চাগুলোকে সামনে রেখে অভিজিৎদা সুন্দর একটা রোজগারের ব্যবস্থা গড়ে তুলেছিল, নিজের একটা সমাজসেবী ইমেজ গড়ে তুলেছিল, সেই বাচ্চাগুলোকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয়, অভিজিৎদা কি আমাদের ছেড়ে দেবে? নেভার। মিস চক্র, ও বাবা, আপনি তো এখনো টিফিন করছেন। ঠিক আছে, আপনি টিফিন করে নিন, আমি আপনাকে পরে বলছি। রিপিলে নাকি ভিজিট থেকে? হ্যাঁ, এক্ষুনি। বসুন না। একটু রেস্ট নিয়ে নিন। সারাদিনই তো চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, যার যেরকম কপাল আর কি। হ্যাঁ, রোজ ব্যাগ কাঁধে করে ডাক্তারদের সামনে দাঁত বের করতে আর ভালো লাগে না। এই জন্য কি একটা ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে এলাম। কি করবেন বলুন? এই আমাকেও দেখছেন তো, MA পাশ করে, স্টেনো সেক্রেটারিশিপ পাশ করে, কম্পিউটার শিখেও সেক্রেটারি পোস্ট। আর একজন সিম্পল MA হয়ে সবার মাথার উপরে বসে ছড়ি ঘোরাচ্ছেন। হাজব্যান্ডকে ভাঙিয়ে ওরম একটা পজিশন সবাই করে নিতে পারে, নিজের ক্যালিতে হলে তাও বুঝতাম। মিস চক্রবর্তী, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। বস যে কারণে ওকে এত তোয়াজ করে ওরম একটা পোস্টে বসিয়েছে না, কোনো দিনও ফুলফিল হবে না। হাজব্যান্ড ডক্টর, 1 নম্বরের ইগোবাজ লোক। হ্যাঁ, সেদিন তো শুনলাম ওনার চেম্বারে ঢুকেছিলেন বলে আপনাকে নাকি যাচ্ছে তাই অপমান করেছে। আরে আর বলবেন না, অত বড় একজন ডক্টর, আর কিছু না হোক বউয়ের নাম শুনে একটু ভদ্রতাবোধ তো দেখাতে পারতো, তা নয়।
আরে সেদিন তো আমি ওনাকে মুখের ওপরেই বলে দিয়েছি যে ডাক্তার হাজব্যান্ড আর ম্যানেজার কাকু না থাকতে পারে এত সহজে সব পোস্টে বসে পড়া না সম্ভব হতো না ওর। ও বস ওকে যতই তোয়াজ করুক, আমি সহজে ছাড়ব না। এই তো সেদিন ডক্টর লাহিড়ী বলছিলেন আর কদিনের মধ্যেই স্পন্দনের মেডিসিন আর স্যালাইন ওয়াটার সাপ্লাই টেন্ডারটা ছাড়া হবে। ওই কটা দিন আমি একটু অপেক্ষা করছি, তারপর আমিও দেখাবো খেল কাকে বলে। স্যার অ্যাকচুয়ালি আপনাকে ডিস্টার্ব করছিলাম ওই ফাইলটার ব্যাপারে। হ্যাঁ 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 স্যার আমি এটা জানি স্যার, আপনার ব্যাকিং পেলে এই পিএসএল ফার্মা অনেক অনেক টাকার অর্ডার স্যার এটা। হ্যাঁ স্যার, স্যার এটা আমাকে বলুন যে পিএসএল ফার্মা কি এর আগে আপনার ইন্টারেস্ট দেখেনি? উই হ্যাভ নেভার ফেইল্ড স্যার, আমাদের আমাদের রেকর্ড তো তাই বলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার অ্যাকচুয়ালি ব্যাপার হলো স্যার এটা ভীষণ প্রেস্টিজিয়াস একটা অর্ডার স্যার, দিস মাস্ট কাম টু মি স্যার। এটা আমার আমার গুডউইলের ব্যাপার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। সোসাইটিটাই এরকম চলছে, ইটস গিভ অ্যান্ড টেক পলিসি, আই উইল রিমেম্বার স্যার। থ্যাংক ইউ ডক্টর মজুমদার। তাহলে ওই বিকেলে ক্লাবে দেখা হচ্ছে। ওকে স্যার, ওকে বাই। কি ব্যাপার সুজাতা, দাঁড়িয়ে কেন? আপনি তো টেলিফোনে কথা বলছিলেন স্যার। হ্যাঁ কিন্তু হাউ ডাজ দ্যাট প্রিভেন্ট ইউ ফ্রম সিটিং? তোমার বসতে অসুবিধে কোথায়? যতই হোক অফিসে আপনি আমার বস, আপনার পারমিশন ছাড়া আমি বসে কি করে বলুন তো? ইউ আর রিয়েলি ইনকরেজিবল। হ্যাঁ, তা কেমন আছো বলো? অফিসে দুবেলা দেখা হয়, কথাও বলা হয়, কিন্তু খবর আর নেওয়া হয় না। আমরা একদম যন্ত্র হয়ে গেছি। অফিসে তো ফর্মাল হতেই হয় স্যার। ভালো বলেছো এই কথাটা। অফিসে আসলে সবকিছুই ভীষণ ফর্মাল হয়ে যায়, শুধু কাজ কাজ কাজ, মিটিং, টার্গেট সেট করো, টার্গেট ফুলফিল করো, এর মধ্যেই সারাদিন কেটে যায়। ওই নিজেদের সুখ দুঃখের কথা বলতে সময় পাওয়া যায় না, কি বলো? আচ্ছা বৌদি কেমন আছে? ভালো। আর তোমার কন্যা এবং হাজবেন্ড? তারাও ভালো। তোমার হাজবেন্ডের ওই ব্যাপারটা তো সলভ হয়েছে, তোমরা নিশ্চয়ই ভীষণ রিলিফড আছো, কি বলো? হ্যাঁ তা তো নিশ্চয়ই। তা এবার একদিন বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হোক। সে তো আপনি শুধু মুখেই বলেন, মা আমাকে কতবার বলেছে আপনাকে নেমন্তন্ন করার জন্য। এটা বললে কিন্তু আমি মানবো না। আমি বৌদির সাথে নিজে গিয়ে দেখা করে এসেছি, তার সাক্ষী তুমি নিজে। সে তো আপনি ঘুরতে ঘুরতে গিয়েছিলেন, মা কতবার আপনাকে খাওয়ার কথা বলেছে বলেন তো? না না, আমি তোমার মায়ের বাড়ির কথা বলছি না, আমি তোমার নিজের বাড়ির কথা বলছি। একদিন নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও, তোমার কর্তার সাথে আলাপ হোক। আপনি সত্যি আমার বাড়িতে যাবেন? নিশ্চয়ই, নেমন্তন্ন করলে নিশ্চয়ই যাব। অবশ্য নেমন্তন্ন না করলেও যাব, যদি না ডক্টর রয় কিছু মনে করে। মনে করার কি আছে? তার সঙ্গে তো আপনার কোনো শত্রুতা নেই। না না, আমি শুনেছি উনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের লোকেদের ওপরে একটু রেগে আছে, তো তাহলে তো আমি ওনার শত্রু হলাম, তাই না? তাহলে স্যার ওষুধ কোম্পানির লোকের সঙ্গে সে ঘর করছে কেমন করে? ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমিও এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোক। তা ঠিক আছে, তোমার সাথে একদিন গিয়ে ঢু মেরে আসবো। মনে থাকে যেন কথাটা। কেউ বলে এটা কেন ভুলে যাচ্ছ যে এতে তোমার আমার দুজনেরই স্বার্থ আছে। ডক্টর রায়কে ধরে আমরা স্পন্দন হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডায়ালিসিস মেশিন, ওষুধ এক্সেট্রা এক্সেট্রা এই অর্ডারগুলো তো পেতে পারি। কি ব্যাপার সুজাতা, এনি প্রবলেম? আসুন মন্দিরে। স্যার একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বসো। কি হয়েছে ডক্টর রায়? লক্ষণ মান্নার সঙ্গে তোমার মধ্যে দেখা হয়েছে? লক্ষণদা? না না তো।
কেন গণেশকে দেখতে আসনি লক্ষণদা আজকে? হ্যাঁ এসেছিল। তাহলে লক্ষণ মানা তার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। নিয়ে যেতে চাইছে মানে? হ্যাঁ, কোনো এক অজ্ঞাত কারণে লক্ষণ মান্না তার ছেলেকে নিয়ে যেতে চাইছে এখান থেকে। সে কি, কিন্তু কেন? ওই যে বললাম, কোনো এক অজ্ঞাত কারণে। তবে কারণটা বুঝতে বোধহয় আমার খুব একটা অসুবিধে হচ্ছে না। আপনি কি বলতে চাইছেন ডক্টর রায়, অভিজিৎদা ওকেও ভয় দেখিয়েছেন? অভিজিৎ বাবু বা অন্য কেউ ভয় দেখিয়েছে বা অন্যভাবে বশ করেছে। অন্যভাবে? টাকা দিয়ে কিংবা অন্য কোনো লোভ দেখিয়ে। ঠিক এই আশঙ্কাটাই আমি করছিলাম। অভিজিৎদা তো ফোনে আমাকে ভয় দেখিয়েছেনি, কিন্তু লক্ষণদা হঠাৎ এভাবে। আচ্ছা, লক্ষণের সঙ্গে যোগাযোগের কোনো রকম অ্যাক্সেস আপনার আছে? মানে আমি বলতে চাইছি যে এই মুহূর্তে আপনি লক্ষণের সঙ্গে এখান থেকে যোগাযোগ করতে পারবেন? এই জন্যই বলছি যে লক্ষণকে আপনি একটু বোঝাবার চেষ্টা করুন। দেখুন, ওর অ্যাটিটিউডটা আমাদের ঠিক ভালো লাগেনি, খুবই অ্যাডামেন্ট। স্যারের কথা শুনতেই চাইছিল না। শেষ পর্যন্ত আপনার কথা বলে স্যার ওকে ফেরত পাঠিয়েছেন। আমার কথা? হ্যাঁ, আপনার কথা। আপনি তো ওকে এখানে ভর্তি করতে এনেছিলেন, তা সেটা বলে আজকের মতো ওকে কাটানো গেছে, কিন্তু কাল যদি আবার এসে জোরজার করে তাহলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না ডক্টর রায়, এখান থেকে ওকে বের করে নিয়ে গিয়ে কি লাভ? ওর একটা কিডনি তো অলরেডি কেটেই নিয়েছে, আরেকটা কিডনি ভালোভাবে কাজ করছে না বলেই তো এখানে আছে। তাহলে মন্দিরে এখন আর ওদের গণেশ মান্নার কিডনি নয়, আস্ত গণেশ মান্নাকে ওদের দরকার। ওরা যে অপকর্মটা করেছে তার জ্যান্ত প্রমাণ তো গণেশ মান্না। সেই প্রমাণটা যাতে কেউ ব্যবহার না করতে পারে তাদের বিরুদ্ধে, যেটা ওরা আমাকে ভয় দেখিয়ে বা আমার স্ত্রীকে বাড়িতে ফোন করে ভয় দেখিয়ে পারেনি। প্রমাণ ছাড়া কোনো অভিযোগের তো কোনো মূল্য নেই, তাই না? আহ, কি ভুলভাল লাগাচ্ছ? দেখি আমি ঠিক করে লাগিয়ে দিই। এই তো ভুলের শুরু শিবানী। এরপর থেকে সব ঠিকগুলো ধীরে ধীরে ভুল হয়ে যাবে। চুপ করো তো, বাড়ি যাচ্ছ কোথায়? মনে একটু আনন্দ নিয়ে বাড়ি ফিরবে। পারছি না শিবানী, পারছি না। এতদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু ভাবতাম কবে বাড়ি ফিরে যাব, কবে বাড়ি ফিরে যাব। আর আজকে বাড়ি ফিরে যাওয়ার সময় মনটা কেমন বিষাদে ভরে যাচ্ছে। কেন? সুস্থ শরীরে বাড়ি ফিরছো, মনে তো আনন্দই হবার কথা, তাহলে কেন? হচ্ছে না শিবানী, বারবার ভাবছি আমার তো ধরো মরে যাওয়ার কথা ছিল, আমি তো বেঁচে ফিরে যাচ্ছি। আমার তো মনটা আনন্দে একদম উপচে পড়ার কথা, তবু কেন আনন্দ হচ্ছে না? বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, ছেলেটার ঘাড়ে এতগুলো টাকা ঋণের বোঝা চাপিয়ে আমার বাড়ি ফিরে যাওয়া অন্যায়, ভারী অন্যায়। কি সব গুছিয়ে নিয়েছেন তো? তুমিই তো সব গুছিয়ে গাছিয়ে এই ব্যাগটার ভেতরে ভরে দিয়েছো। তা তো দিয়েছি, তবুও যদি কিছু দরকারি জিনিস রয়ে গিয়ে থাকে। না না, আর কিছু ফেলে যাচ্ছে না, শুধু একটা জিনিস ফেলে যাচ্ছি। আমি আসবার সময় যেটা নিয়ে আসিনি সেটা নিয়ে যাচ্ছি। বুঝতে পারলে না তো? বুকের ভেতরে একটা যন্ত্র নিয়ে যাচ্ছি, পেস মেকার। মা, বাবাকে রেডি করেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে। আচ্ছা। শোন, তুই ওই ব্যাগটা নে তো, হ্যাঁ ঠিক আছে। আমি তোর বাবাকে ধরছি, তুই ওদিক দিয়ে ধর। হ্যাঁ এই যে এসো। মাগো, এ কদিন আমার জন্য খুব কষ্ট করেছে, ভগবান তোমার মঙ্গল করুন। হ্যাঁ আসুন, দেখবেন কিন্তু ঘরে গিয়ে সাবধানে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ চল, সাবধানে এসো। দাদা চললাম, নমস্কার, যাচ্ছি। হ্যাঁ
কাল থেকে খুব আর্লি শুতে হবে জানো, সকালে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে না, তারপর সব রেডি হয়ে অফিসে পৌঁছতে পৌঁছতে হাত ধরে যায়। কি ভাবছো? শোবে না? তুমি শোবে না? হ্যাঁ, শোবো। কি হয়েছে বলো তো? কিসে? কেউ ফোন টোন করেছিল নাকি ওরা? না, ফোন করেনি। অন্য খেলা শুরু করেছে। খেলা? তোমার কোনো ভয় নেই তো? না, আমার কোনো ভয় নেই, তবে ছেলেটার আছে, গণেশ। লক্ষণ মান্না চাইছে ওকে হসপিটাল থেকে নিয়ে যেতে, কিন্তু এই মুহূর্তে ওকে নিয়ে গেলে ছেলেটা নিঘাত মরে যাবে। তো সেটা তোমরা লক্ষণ মান্নাকে ভালো করে বোঝাও। যে জেগে ঘুমোয় তাকে ঘুম থেকে তুলবে কি করে বল? মানে সে জানে যে তার ছেলে বাঁচবে না, সব জেনে শুনেও সে শুনতে চাইছে না। এটাই তো ওদের সব থেকে বড় খেলা। এখানে পুলিশের কোনো ভূমিকা নেই, প্রশাসনের কোনো ভূমিকা নেই, আমার কোনো ভূমিকা নেই। তার মানে ওরা লক্ষণকে ভয় দেখিয়েছে? হতে পারে, বা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে আর শুধু শুধু তোমার ভেবে কি লাভ? ভেবে কোনো লাভ নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? শুনলাম তোমাদের ডিপার্টমেন্টে নাকি ডায়ালিসিসের মেশিন টেশিন কেনা হচ্ছে। তোমাকে কে বললো? আমাকে অফিসের এমআররা বলল। ও, হবে হয়তো। তা তুমি তো মানে তুমি অর্ডার দিলেই তো তোমার পছন্দসই কাউকে অর্ডার দিতে পারো নাকি? ওরম করে দেখছো কি? মানে আমি বলছি যে তুমি তুমি একটু সাহায্য করলেই আমাদের কোম্পানি সেই অর্ডারটা পেতে পারে, আর আমার উন্নতি হোক, আমার কোম্পানিতে ভায়াবিলিটি বাড়ুক, সেটা তুমি চাও না? চাও না? হ্যাঁ, চাই, নিশ্চয়ই চাই। তবে আমি চাই যে আমার সাহায্য ছাড়া তুমি নিজের চেষ্টায় উন্নতি করো। সেটা আমার অনেক বেশি ভালো লাগে। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না খোলা।